দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্যাসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং সেক্টরের প্রফিট নিয়ে। 2024 সালে ব্যাংকগুলোর পারফরমেন্স কেমন ছিল, যেহেতু এই বছরটি একটি মন্দার বছর ছিল এবং বাংলাদেশের হিস্ট্রিতে সব দিক থেকে ইকোনমিক অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল আনসার্টেনিটি সব কিছু মিলিয়ে আমরা খারাপ সময় পার করেছি। তো এই সময়ে আমরা ব্যাংকিং সেক্টর পারফরমেন্স কি ছিল সেটি আসলে রিয়েল ইকোনমি কে তারা রিফ্লেক্ট করে এর পারফরমেন্স। কারণ যে কোনো বাংলাদেশের ইকোনমি কিন্তু ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স দিয়েই চলে মোস্টলি। তো ব্যাংকিং সেক্টর আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো সেগুলোর ফাইন্যান্স আসে ব্যাংকিং সেক্টর থেকে, যেহেতু মোস্টলি ব্যাংকিং সেক্টর থেকে আসে। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে ব্যাংক যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে তাদের আর্নিং করতে পারে বা প্রফিট করতে পারে, সেটি তখন বোঝা যায় যে ওই বছর ইকোনমিটা কেমন ছিল। তো আমরা সেই প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে 2024 সালে আমরা স্টক মার্কেটে যে ব্যাংকগুলো আছে লিস্টেড আছে, 36টি লিস্টেড ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোর পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখি যে বেশিরভাগ ব্যাংকই এই বছরে লস করেছে। প্রায় 1 ডজনের মতো ব্যাংক তারা প্রফিট করেছে, প্রফিটে আছে। এই যে 1 ডজনের মতো ব্যাংক বা 12টির মতো ব্যাংক যে প্রফিটে আছে, এর মধ্যে 7-8টি ব্যাংক শুধুমাত্র তাদের প্রফিট বেড়েছে, বাকিগুলো প্রফিটে আছে কিন্তু প্রফিট আগের বছরের চেয়ে কমেছে। তো এই যে 7-8টি ব্যাংক আবার যারা প্রফিট করেছে, প্রফিট বেড়েছে, তার মধ্যে কিছু ব্যাংক হিস্ট্রিক হাইস্ট প্রফিট করেছে, আর বেশিরভাগ ব্যাংকই তো বললাম যে তারা হচ্ছে লস করেছে। তো যেই ব্যাংকগুলো হিস্ট্রিক হাই প্রফিট করেছে, সেই ব্যাংকগুলো আবার প্রফিট করেছে কিভাবে? তারা কিন্তু ইকোনমিতে লেন্ডিং করে, প্রাইভেট সেক্টরে বিজনেস এক্সপানশনে কোনো ভূমিকা রেখে যে প্রফিট করেছে তা নয়। আমরা দেখি যে তাদের এই প্রফিটটা এসেছে গভর্নমেন্ট যে সিকিউরিটিজ বন্ড, বিলস বন্ডে ইনভেস্ট করে, অর্থাৎ সেফ যে ইনভেস্টমেন্ট, যেটা আসলে প্রকৃতপক্ষে আমাদের ইকোনমিতে কোনো প্রোডাক্টিভ কিছু করেনি। সরকারের ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে সরকার যে ব্যাংকিং সেক্টর থেকে বড় করেছে, ধার করেছে, সেইখানে ব্যাংকগুলো ইনভেস্ট করেছে, অর্থাৎ সরকারকে ধার দিয়েছে এবং হাই ইন্টারেস্ট রেট রিটার্ন পেয়েছে, সেটি থেকেই তারা প্রফিট করেছে। তো ব্যাংকগুলো আসলে প্রফিট করার কথা কোথা থেকে? ব্যাংকগুলো আসলে বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করবে, ব্যবসা এক্সপানশন হবে, সেই ব্যবসা এক্সপানশন থেকে আসলে ব্যাংকগুলোর প্রফিট হওয়ার কথা। এটা হলো তাদের লেন্ডিং, যেটা তারা লোন দিবে, ইনভেস্ট করবে বিভিন্ন প্রজেক্টে। তো সেইটা আসলে তখন রিফ্লেক্ট করে হ্যাঁ ইকোনমি ফাংশন করছে। কিন্তু এই বছর আমরা দেখতে পাই যে ব্যাংকগুলোর এই যে লেন্ডিং অ্যাক্টিভিটিস, সেটা হলো তার কোর ব্যাংকিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখান থেকে ইন্টারেস্ট যে ইনকাম হয় সেটি হলো তার রিয়েল ইনকাম বা ব্যাংকিং অ্যাক্টিভিটিস থেকে তার ইনকাম হচ্ছে, বা কোর ব্যাংকিং থেকে তার ইনকাম হচ্ছে। কিন্তু আমরা 2024 সালে দেখি যেই ব্যাংকগুলো প্রফিট করেছে, ভালো প্রফিট করেছে, তাদের কিন্তু ইন্টারেস্ট ইনকাম ডিগ্রোথ ছিল, অর্থাৎ আগের বছরের চাইতে এই বছর ইন্টারেস্ট ইনকাম কমেছে, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট ইনকাম, অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে বিলস অ্যান্ড বন্ডে যে ইনভেস্ট করেছে বা সরকারকে যে ধার দিয়েছে, সেইখান থেকে হিউজ ইনকাম করেছে, সে কারণে তাদের রেকর্ড প্রফিট করেছে। তো এটা আমরা দেখতে পাই, যেমন আমরা যদি কিছু 2-1টি উদাহরণ দেই, যেমন ব্র্যাক ব্যাংক, তারপর সিটি ব্যাংক, যারা বাংলাদেশে ওয়েল রেপুটেড ব্যাংক, তারা এইরকম ক্রাইসিস সময়ে আমরা দেখেছি যে তাদের ডিপোজিট গ্রোথ 30-40% ডিপোজিট গ্রোথ ছিল, যেহেতু অনেকগুলো ব্যাংকের ডিফল্ট লোন ক্রাইসিস এবং করাপশনগুলো রিভিল হওয়ার পর 5ই আগস্টের পর ওই ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ে যায়, গ্রাহকের আস্থা হারিয়ে ফেলে, ফলে গ্রাহকরা তাদের মানি শিফট করছিল ওয়েল রেপুটেড ব্যাংকগুলোর মধ্যে। তো সেই হিসেবে দেখতে পাই যে এই বছর ব্র্যাক এবং সিটি তারা 1000 কোটি টাকার ওপরে প্রফিট করেছে। ইতিহাসের প্রথমবারের মতো 1000 কোটি টাকা সাধারণত বাংলাদেশে ফরেন ব্যাংকগুলো করে থাকে, বিদেশি ব্যাংকগুলো করে থাকে, কিন্তু আমাদের লোকাল ব্যাংকের মধ্যে এই বছর প্রথমবারের মতো 1000 কোটি টাকার ক্লাবে 2টি লোকাল ব্যাংক জয়েন করলো। কিন্তু এই যে 1000 কোটি টাকার উপরে তারা প্রফিট করলো, তার
সেই প্রফিট কিন্তু এসেছে আসলে রিয়েল মানে বা কোর ব্যাংকিং অ্যাক্টিভিটিস থেকে নয়, এই প্রফিট এসেছে তাদের সরকারকে ধার দিয়ে যে তারা ইন্টারেস্ট ইনকাম করেছে সেখান থেকে। আমরা যদি দেখি এবং আমরা দেখি যে তাদের ইন্টারেস্ট ইনকামের ডিগ্রোথ হওয়ার পরেও তারা রেকর্ড প্রফিট করেছে। যেমন আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংক, তাদের কিন্তু 2024 সালে ইন্টারেস্ট ইনকাম যেটি তাদের কোর ব্যাংকিং অ্যাক্টিভিটি সেখানে তাদের ডিগ্রোথ হয়েছে, অর্থাৎ 24% ইন্টারেস্ট ইনকাম কমেছে, সেখানে তাদের ইনভেস্টমেন্ট ইনকাম বেড়েছে 200%। এবং আমরা যদি সিটি ব্যাংক দেখি তাদের 8.5% নেগেটিভ গ্রোথ ছিল ইন্টারেস্ট ইনকামে, কিন্তু তাদের গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে তার ইনকাম হয়েছে 317%। তো এই যে এবং এটা না শুধু, আমরা যদি যমুনা ব্যাংক দেখি তাদেরও ইন্টারেস্ট ইনকাম ডিগ্রোথ ছিল, কিন্তু তার ইনভেস্টমেন্ট ইনকামের কারণে তারা রেকর্ড প্রফিট করেছে। ঠিক একইভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এরকম যেই ব্যাংকগুলো আমরা দেখেছি গত বছরের তুলনায় 2024 সালে মন্দার সময়ে অনেক ভালো প্রফিট করেছে, সেই ব্যাংকগুলো আসলে তাদের যেহেতু ভালো লিকুইডিটি ছিল ওয়েল রেপুটেশনের কারণে, সেই লিকুইডিটিটা তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট না করে সরকারকে ধার দিয়েছে এবং সেখান থেকেই তাদের এই প্রফিটটা হয়েছে। তো এই প্রফিট হওয়ার ইকোনমিক প্রভাব কি? ইকোনমিক প্রভাব হলো যে ব্যাংকগুলো যে প্রফিটগুলো সেটা আসলে সরকার যে ধার নিয়েছে সেই ধারটা আসলে শোধ করবে কিভাবে? রেভিনিউ থেকে, অর্থাৎ আমরা যে ট্যাক্স দিচ্ছি সরকারকে সেই ট্যাক্স দিয়েই আসলে তারা এই ডেট সার্ভিসিংটা করবে বা এই রেভিনিউ এই লোনটা শোধ করবে। তো এই লোনটা শোধ করা মানে হলো ব্যাংকের প্রফিট হওয়া। তার মানে এটা হলো আমরা যেই ট্যাক্স দিচ্ছি আমাদের পকেটের টাকাটা ব্যাংকের প্রফিটে চলে যাচ্ছে, এটা তারা ডিভিডেন্ড দিবে, এটা ডিভিডেন্ড যারা শেয়ার হোল্ডার তারা পাবে। এটা আসলে একটা সাধারণ প্রক্রিয়া, কিন্তু যখন ইকোনমি প্রপারলি ফাংশন যদি করতো তাহলে কিন্তু তারা রিয়েল বিজনেস অ্যাক্টিভিটিস থেকে এই প্রফিটটা করতে পারতো। কিন্তু মানির যে একটা ক্যারেক্টার, যেহেতু মানির এটা নর্মাল ক্যারেক্টার, যেখানে তারা ভালো প্রফিট দেখবে সেখানেই মানিটা যাবে, সেই নর্মাল ট্রেন্ড থেকে আসলে মানিটা ফ্লো করেছে সরকারি খাতে। তো সেটা আসলে রিফ্লেক্ট করে যে বাংলাদেশের ইকোনমিটা 2024 সালে কতটা খারাপ গেছে, যেখানে মানে 36টি ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানিক ব্যাংক প্রফিট করেছে, সেই প্রফিট আবার এসেছে সরকারি খাত থেকে, বেসরকারি খাত থেকে না। তার মানে আমাদের এই বছর কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন কতটা মুখ থুবড়ে পড়েছে সেটি বোঝা যায়। এবং এই বছরে আমরা দেখেছি যে বেসরকারি খাতে কিন্তু ক্রেডিট গ্রোথ ছিল মাত্র 7%-এর ঘরে, যেটি কিনা সরকার এটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছিল তার মনিটারি পলিসিতে যে আমাদের এক্সপেক্টেড গ্রোথ হতে হলে 9.8% প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হওয়া প্রয়োজন ছিল। কিন্তু এই বছরে যেহেতু আমাদের পুরো ইকোনমিক সিনারিওটা ভালো ছিল না, পলিটিক্যাল আনসার্টেন ছিল, যে কারণে আমরা দেখেছি প্রাইভেট সেক্টরে কিন্তু লোনের কোনো অ্যাপিটাইটও ছিল না। অর্থাৎ ব্যাংকগুলো কিন্তু সরকারি খাতে বিনিয়োগ করেছে, কারণ বেসরকারি খাতে শুধু যে লোনের কোনো চাহিদাও ছিল না, কারণ কোনো বিজনেস এক্সপানশন হচ্ছিল না। এবং সরকার আবার যেহেতু রেভিনিউ কম হচ্ছিল, ইকোনমিক অ্যাক্টিভিটিস না থাকলে তো মানুষ ট্যাক্স কম দিবে, ট্যাক্স কম দিলে সরকারের রেভিনিউ কম আসবে। সরকারের যেহেতু রেভিনিউ কম আসছিল এজন্য সরকার অনেক বেশি ব্যাংক থেকে তাদের ফাইন্যান্সিংটা নিচ্ছিল, অন্যান্য সোর্স থেকে, নন ব্যাংক বা ফরেন সোর্স, এসব থেকে কিন্তু সরকার খুব একটা বড় করেনি, তারা ব্যাংকের উপরেই বেশি রিলাই করেছে। যে কারণে আমরা দেখেছি যে সরকারি বিল অ্যান্ড বন্ডের রেট লেন্ডিং রেটের চাইতে বেশি ছিল, অর্থাৎ 12% পর্যন্ত বা 13%-এর কাছাকাছি আমরা বিল বন্ডের রেট দেখেছি, যেই সময় লেন্ডিং রেট ছিল মাত্র 9 বা 10% বা সর্বোচ্চ 11%। তাহলে একটি ব্যাংক কেন সে রিস্ক ফ্রি রিটার্ন যেখানে 12%, সেখানে সে রিস্কি লেন্ডিংয়ে কেন যাবে? এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া যে তারা সেফ ইনভেস্টমেন্ট করেছে, এই ইনভেস্টমেন্ট থেকে আসলে আমাদের ইকোনমি রিয়েলি কোনো বেনিফিট পায়নি। এটি আসলে কিছু ব্যাংকের বেনিফিট হয়েছে, যেটা আসলে প্রাইভেট অর্গানাইজেশনের ক্যারেক্টার, কিন্তু আমাদের রিয়েল ইকোনমি যে এই বছরে কতটা খারাপ অবস্থায় ছিল এবং এটার যে এমপ্লয়মেন্ট, এই যে ইনভেস্টমেন্ট হয়নি, লোন সেখানে যায়নি, তার মানে সেখানে ইনভেস্টমেন্ট হয়নি মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়নি, যেটা আমরা খুব দ্রুতই আগামী এই কনসিকোয়েন্সটা কিন্তু আমরা দেখতে পাবো এই বছর বা আগামী বছর, যে আস্তে আস্তে জব কাট আরও বেশি বেড়ে যাবে,
অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ফলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন তো হচ্ছেই না, আরও বেশি আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। তো এটাই আসলে এই যে ইকোনমিক ইম্প্যাক্ট, যখন ব্যাংক, যেহেতু ব্যাংকই হচ্ছে ইকোনমিকে ফাইন্যান্স করে, তো সেই ফাইন্যান্স যখন থাকে না তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে। তো এটাই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।